ধরা পড়ে যাবে। তাকে বললাম যে ঠিক আছে তুমি থাকো, আরেকটা মোবাইল আনা যায় কি না। মেজবা ভাই প্ল্যান করলেন তাহলে তাকে শিফট করে তার বোনের বাসায় পাঠিয়ে দিবেন। এর মধ্যে আমাদের কাছে খবর আসলো যে ছাত্ররা আছে ধানমন্ডিতে। আমরা তখন দ্রুত ধানমন্ডি আওয়ামী লীগ অফিস ঘেরাওয়ের ওই কাজে আমরা সবাই বেরিয়ে পড়লাম। অনেকক্ষণ সেখানে গোলাগুলি হলো, মারামারি হলো, প্রায় 2-2.5 ঘন্টা। প্রায় 12:30টার দিকে, তখন কারফিউ চলছিল, 12:30টার দিকে যখন আসলাম মেজবাবার পাশে আসে দেখি যে নাহিদ নাই। বলল যে তার স্যান্ডেলও রয়ে গেছে, তার ব্যাগও রয়ে গেছে। আমরা তো খুব টেনশনে পড়লাম। বলল যে তাকে নিচে গেছে, সে নিচে যাওয়ার পরে সে আর আসে নাই। তো খুব বিরক্ত হলাম যে সে কেন নিচে গেল। আমরা এই কারফিউর মধ্যে পুরা খুঁজলাম, দেখলাম নাহিদকে আর পাওয়া যাচ্ছে না। অনেক ফোন করলাম তার আকরাম টাকরাম সহ তারা যাদের সাথে ছিল, দেখলাম যে নাহিদ আর নাই। খুব টেনশনে পড়ে গেলাম যে আমরা ভাবলাম যে নাহিদকে হয়তো ডিজিএফআই পিক করেছে। পরের দিন সকালে আমাকে নাসিরউদ্দিন পাটোয়ারি ফোন করে বলল যে না, নাহিদ আছে। তারা রাত্রে একটা মসজিদে ছিল, যেহেতু তার ফোন নিয়ে সমস্যা হয়েছে এই জন্যই সে নিরাপত্তা অভাবে সে সেখান থেকে গিয়েছে। পরদিন রাত নাসিরউদ্দিন পাটোয়ারি 2:30 বাজে, রাত 2:30টার দিকে ফোন করে আমাকে জানালো যে তার বাসা থেকে নাহিদকে নিয়ে গেছে। নাহিদকে নিয়ে যাওয়ার পর আমাদের কাছে মেসেজ আসলো যে আমাদেরকে গ্রেফতার করা হবে, এরকম একটা রেড অ্যালার্ট। তা আমি যেহেতু একটু আহত, গুলিবিদ্ধ, এক দিন এক হাসপাতালে থাকছি, কোনো হাসপাতালে রীতিমতো থাকতে পারছি না, সবাই ভয় পাচ্ছিল, রাখতে চাচ্ছিল না। তা আমি এর ফাঁকে একদিন বাসায় আসলাম। বাসায় এসে আমি একটা লিস্ট করলাম, আমার ছেলে মেয়েদেরকে, আমার স্ত্রীকে নিয়ে বসে বললাম আমি যদি কোনো কারণে গ্রেফতার হয়ে যাই তোমরা প্রথম কাকে ফোন করবা। তো স্বাভাবিকভাবে ওই যে আমার বন্ধু মেজবা ভাইয়ের নাম 1 নম্বরে লিখলাম যে ওনাকে ফোন করবা প্রথমে। তারপরে লিখলাম আমাদের আরেক ভাই যিনি গুলশানে, যার বাসায় আমরা মিটিং করি, ওনার নাম লিখলাম। এভাবে আমি 5-7 জনের নাম লিখলাম। লিখে আমি বের হলাম। তখন ইন্টারনেট প্রবলেম ছিল, যেখানে ব্রডব্যান্ড আছে সেখানে শুধু আমরা কথা বলতে পারতাম। আমি লালমাটি একটা বাসায় গেলাম, সেখানে শুনলাম যে আমার বাসায় পুলিশ এসেছে। যাই হোক, আমি সেখান থেকে আবার হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে রাত সম্ভবত 1:30 বা 2টার দিকে আমার মেয়ে ফোন করে জানালো ওখানকার হাসপাতালের এর বাসায় যে মেজবা আঙ্কেলকে তো পুলিশ তুলে নিয়ে গেছে। মেজবা ভাইকে খুব মারধর করেছে, ওনার বাসা ভেঙেছে, ওনার দেয়াল ভেঙে ওনাকে প্রচুর, ওনার বাচ্চাদের সামনে ওনাকে নৃশংসভাবে মেরেছে। তারপর ওখান থেকে আবার আমার বাসায় এসেছে। যাই হোক, আমরা বুঝলাম যে আমাদেরকে গ্রেফতার করার জন্য সিরিয়াস অপারেশন হচ্ছে। আমাদের সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদকে ধরার জন্য চেষ্টা করছে। আমরা তখন একটা কৌশল করতাম, সেটা হচ্ছে মোবাইল এক জায়গায় রাখতাম, থাকতাম আরেক জায়গায়। মোবাইল নিয়ে সারাদিন আমরা পার্কে বিভিন্ন জায়গায় কমিউনিকেশন করতাম, গাড়িতে রেখে দিতাম, কিন্তু সাথে আমরা আমাদের মোবাইল রাখতাম না। এইভাবে মোটামুটি এক ধরনের চলতে চলতে 29 তারিখ আমার হঠাৎ জ্বর আসলো খুব বেশি। আমি এই মিরপুর ডিওএইচএসের এক বাসায়, আমাদের এক নেতার বাসায়, ওনার বাসায় ছিলাম। উনি আর্মির বিগ অফিসার ছিলেন, হাইয়েস্ট অফিসার ছিলেন। সেখান থেকে একটা ভুল আমি করেছি। সেই ভুলটা হচ্ছে ওনার বাসার যেই মেটটা আছে তাকে বলেছে আমার ড্রাইভারকে একটা কল দেন, কল দিয়ে বলবেন কালকে আমি এই বাসা শিফট করব, এখানে যাতে উনি যাতে এখানে পাশে একটা মসজিদ আছে ওখানে এসে থাকে। তো সে রাত্রে আমার যখন খুব জ্বর আসলো, ডাক্তার আসলো, আমাদের একজন ডাক্তার ছিলেন, উনি আসছেন, উনি এসে আমাকে বাসায় জল পট্টি দিলেন। রাত্রেবেলায় সেখানে অনেকগুলো আর্মি অফিসার আসলেন, মানে সাবেক আর্মি অফিসার, যেহেতু এটা আর্মির এলাকা। আসার পরে ওনারা আমাদেরকে বললেন যে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা সেনাবাহিনী প্রধানকে আমরা ইনফ্লুয়েন্স করব যে আর্মি যাতে ছাত্রদের উপর গুলি না চালায়। ওনারা কিছু প্ল্যান করলেন যে ছাত্ররা যখন মিছিল করবে, যখন আর্মি আসবে, তখন তারা বলবে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। যখন এই স্লোগান দিবে তখন আর্মি আর তাদেরকে কিছু করবে না। তো আমার কাছে মনে হয়েছে এই বুদ্ধিটা খুব ভালো, এবং এটা কিন্তু ছাত্ররা অ্যাপ্লাই করেছে। ওরা যখনই আর্মি দেখে তখন আর্মির সামনে আসলে বলে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার। তখন দেখা যায় আর্মি আর তাদের দিকে আর মানে হিংস্রতা নিয়ে কোনো কিছু করে না, শুধু বলে যে বাবারা আমরা আসি, তোমরা গণ্ডগোল করবা না, ভাঙচুর করবা না, ইত্যাদি ইত্যাদি বলে। ওই
সাবেক সেনা কর্মকর্তারা খুব ইয়াং অফিসার, ওরা কিন্তু তখন এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছে এবং বিভিন্ন আন্দোলনভাবে কীভাবে অর্গানাইজ করা যায় এবং কিভাবে আত্মরক্ষা করা যায় নানা ধরনের কৌশল শেখাচ্ছিল। বিশ্বাস করেন এই যে আন্দোলন এমনি এমনি হয় না, কত মানুষের অবদান। আমি খুব অবাক হয়ে গেছি। তারা অনেকে কমান্ডো, তাদের চাকরি চলে গেছে আওয়ামী লীগ আমলে। তারা আমাকে বলল যে একটা চিঠি সেনা প্রধানকে লিখতে হবে, বলতে হবে যে সেনাবাহিনী যাতে এই অপকর্মের না হয়, মানে সাথী না হয়। আমি এই জ্বর নিয়ে বসে বসে একটা সুন্দর চিঠি লিখলাম, আমার হাতের লেখা একটা সুন্দর, যাই হোক, তো একটা চিঠি লিখলাম। তবে ভয় পেলাম যে আমার এই হাতের লেখা তো ধরে ফেলবে। তা আমি ওনাদেরকে বললাম যে আপনারা এটা টাইপ করে ফেলবেন। ওই যে ডাইনিং টেবিলের উপর চিঠিটা রাখলাম, আমার জ্বর যেহেতু বেশি, ডাক্তার এসে আমাকে ঘুমের ওষুধ দিল, আমি ঘুমিয়ে পড়লাম। রাত 1:30টার দিকে আমাকে জাগিয়ে তোলা হলো যে এখানে পুলিশ পুরো কর্ডন করে ফেলেছে। যাই হোক, আমি ওই পুলিশের খবর শোনার পর আমি ঘুমিয়ে পড়লাম আবার। ঠিক আছে, পুলিশ নিলে নেবে, ঘুমাই থাকি, আর কি হবে। প্রায় 1:30টা, 1:15টার দিকে পুলিশ ঢুকলো, সবাই হেলমেট পরা, মানে নানা কিসিমের পুলিশ, কারো কালো পোশাক, কারো ইয়া পোশাক। আসলে যাই হোক, সুবিধা ছিল যেটা, সেটা হচ্ছে পুলিশ যখন ওই বাড়িটা ঘেরাও করেছে, সাথে সাথে ডিএইচএসের ওখানকার যে লোকাল সিকিউরিটি আছে তারাও বাড়িটা ঘেরাও করে ফেলছে। তারা ভাবছে এখানে কোনো সন্ত্রাসী বা আছে। তো এটা আমার জন্য একটা ভালো লাভ হয়েছে যে আমাকে যে গ্রেফতার করতেছে এটা আদার্স একটা থার্ড পার্টি জেনে ফেলতেছে। যাই হোক, যেহেতু এটা একটু পশ এলাকা, তারা আমার সাথে খুব খারাপ ব্যবহার করলো না, আমাকে শুধু বললো যে আপনাকে আমাদের সাথে যেতে হবে। আমাকে যখন পুলিশ বের করে নিয়ে আসছে, আমি দেখলাম টেবিলের উপরে চিঠিটা পড়া আছে। পুলিশ এত সার্চ করলো, কিন্তু ওই চিঠিটার দিকে তাদের চোখ পড়লো না। দেখ, আমি জানি যে ওই চিঠি পাওয়ার পরে হয়তো কিছু হবে, কিন্তু কি জানি কি হলো, চিঠিটার দিকে তাদের চোখ পড়লো না। যাই হোক, আমাকে নামানো হলো। নামানো হওয়ার পরে আমি দেখলাম যে সেখানে প্রচুর গাড়ি এবং একেবারে রমরম অবস্থা। আমার সাথে পারতপক্ষে তারা কোনো খারাপ ব্যবহার করে নাই, শুধু বলেছে আপনি আমাদেরকে খুব কষ্ট দিয়েছেন, আপনাকে আমরা ধরার জন্য আজকে 3-4 দিন অনেক চেষ্টা করেছি, আপনি কিন্তু অনেক চালাক, আমাকে বলল। আমি বললাম আমি জানি আপনি আমাকে ধরার জন্য চেষ্টা করছেন এবং আপনাদেরকে ধরা পড়া থেকে রক্ষা করার জন্য সেটা তো আমাকে চেষ্টা করতে হবে। এনিওয়ে, গাড়িতে তোলার পর আমরা দেখলাম ওয়্যারলেসে তারা জিজ্ঞেস করছিল কোথায় নিয়ে যাবে। তাদের ইশারা ইঙ্গিতের কথায় আমি বুঝলাম যে তারা জানতে দিতে চায় না আমাকে কোথায় নিয়ে যাবে। তো আমার যেহেতু জ্বর, আমি বলছি দেখেন আমার হাঁচিও আসছিল খুব বেশি। তো আমি বললাম যে আমাকে যদি কোথাও রাখেন আমাকে একটু আইসোলেটেড করে রাখবেন, কারণ আমি ভয় পাচ্ছি যে আমার থেকে কারো কন্টামিনেশন হতে পারে। তো তখন আলাপ আলোচনায় বুঝলাম যে তারা আমাকে একা রাখতে চায় না, বা একা রাখার যে ব্যবস্থা আছে সেটা তারা আমার জন্য সুইটেবল মনে করছে না। এনিওয়ে, আমি বুঝলাম না, আমাকে যেখানে নিয়ে গেল 7 তলায় তুলে একটা সেলের মধ্যে রাখলো। পরে আমি শুনতে পেলাম যে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে আয়নাঘর যেটা বলি সেটা, কিন্তু ওরা আমাকে রাখতে চায় না, আমি নিজে ওখানে থাকতে চেয়েছি, যেহেতু একটু আইসোলেটেড থাকতে চেয়েছি আমার অসুবিধার জন্য। এনিওয়ে, অনেক লম্বা কথা। আমাকে বললো মানুষ চায় মানুষের সাথে থাকতে, আপনি একা থাকতে চান কেন? তা আমি বললাম যে ভাই আমি অসুস্থ মানুষ, অন্যের অসুবিধা হবে। আমার কিছুক্ষণ পর খুব হাঁচি উঠছিল। এনিওয়ে, সকালবেলায় আমাকে তুললো, বললো যে আপনার বাসা সার্চ করতে যাবো, আপনার মোবাইল আমাদের দরকার। যাই হোক, লম্বা কাহিনী। আমার বাসায় গেল, আমার বাসা থেকে আমার মোবাইল নিল, আমাকে আবার নিয়ে আসলো। এর মধ্যে ঘটনা ঘটলো, আমাকে বললো আপনি কি পিনাকি ভট্টাচার্যকে আপনি কীভাবে চিনেন? তা আমি বললাম যে কেন, চিনিতে অনেক আগ থেকে। বলছে না, পিনাকি স্ট্যাটাস দিয়েছে আপনাকে গ্রেফতার করা হয়েছে। তা আমি বুঝলাম যে আমাকে গ্রেফতার করা হয়েছে, এটা যেহেতু জানাজানি হয়ে গেছে, সো এটা আমার একটা অটো সিকিউরিটি জেনারেটেড করেছে যে আমাকে হয়তো আর গুমটুম করা বা অন্য কিছু করা যাবে না। আমাকে বেসিক্যালি প্রথম থেকে রিমান্ডে বেশি জিজ্ঞাসাবাদ করেছিল নাহিদ সম্পর্কে এবং পিনাকি সম্পর্কে। তো সুবিধা যেটা হয়েছে, যেহেতু তারা আমার মোবাইল পেয়েছে, আমি শুরু থেকে সব কিছু তাদেরকে স্পষ্ট করে বলেছি, শুধু নাহিদের প্রসঙ্গটা ছাড়া বাকি সবগুলো আমি স্পষ্ট করে বলেছি। নাহিদের প্রসঙ্গটা আমি বলতে যখন একটু দেরি করছি, তখন তারা আমার সাথে একটু দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে। যাক, সেটা আর আপনাদেরকে আজকে না বলি। তা আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম
রিমান্ডে যে বিষয়টা আমি দেখেছি চোখের সামনে, এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। কারণ যেহেতু সিটিটিসিতে ছিলাম, ওটা খুবই ওয়েল ইকুইপড এরিয়া ছিল, চারিদিকে সেখানে অনেকগুলো মানে মনিটরিং টেলিভিশনের ক্যামেরা ছিল, টেলিভিশনের মনিটর ছিল। তো আমি সেখানে দেখছিলাম কোথায় কি ঘটনাগুলো ঘটছে। আমাকে যখন রিমান্ডে নিচ্ছিল তারা আমার সাথে আলোচনা করছিল, এবং সেখানে বেশি আলোচনা আমি দেখছি যে পুলিশ কীভাবে ডিমোরালাইজ হয়ে যাচ্ছে। তারা আমাদেরকে বলছে, ভাই আমাদের কী দোষ, আমাদের কীভাবে মারতেছে, কোথায় কোথায় পুলিশ মারতেছে, শুধু তারা সেই কথা আমাকে এসে বলে। অমুক জায়গায় আমাদের 5 জন পুলিশ মেরে ফেলছে, অমুক জায়গায় আমার পুলিশকে মেরে লটকায় রাখছে, ওই জায়গায় আমাদের পুলিশ কী করছে, যত পুলিশই মানে পুলিশকে মানুষ মারতেছে, এই ধরনের কথাগুলো তারা আমাদেরকে বলতেছিল। তো আমি চোখের সামনে দেখছি যে তাদের কিভাবে ডাউনফল হয়েছে। কারণ যেহেতু একদম শেষ মুহূর্তে 29, 1, 2, 3, 4, 5 এই সময়টাতে ছিলাম, এবং লাকিলি যখন আমাকে হাজতে নেওয়া হয়েছে তখন আমি আমার বন্ধু মেজবা ভাই সহ আমাদের বন্ধুদেরকে পেয়ে গেলাম সেখানে। আমরা হাজতে অনেক কষ্টের মধ্যে ছিলাম, প্রায় আমরা রোজা রেখে কাটাতাম, কারণ খাবার দাবার এটা সেটা নিয়ে একটা কষ্ট ছিল, টয়লেট করার একটা ঝামেলা ছিল, জানেন আপনারা। আমরা যেহেতু আগেও জেল খেটেছি, অভ্যাস ছিল এই জিনিসগুলো প্র্যাকটিস করার। তো যেই কথাটা এখানে গুরুত্বপূর্ণ বা এখানে বিভিন্নজন বলেছেন, সেটা হচ্ছে যে জেলখানায় যদি কেউ না যায়, কারা নির্যাতন যদি কেউ ভোগ না করে, সে বাংলাদেশ রাষ্ট্র বোঝাটা তার অপূর্ণ থেকে যাবে। জেলখানাকে একটা আলাদা, এটা একটা আলাদা গ্রহ, এটা পৃথিবীর এই এত সৌরমণ্ডলের মধ্যে এটা আরেকটা জগৎ। সুতরাং আমরা একটা অনুরোধ করতে চাই, এই আন্দোলনে নানাভাবে মানুষরা এখানে সম্পৃক্ত হয়েছে। আপনারা এখানে মূল্যায়নের কথা বলেছেন, আমি আলাদা করে মূল্যায়নের কথা বলবো না। আমাদের একজন নেতা আছেন খালিদ হাসান, উনি গুলিবিদ্ধ ছিলেন, ওনার গুলিটা তোলার জন্য হসপিটালে গিয়েছেন অপারেশনের জন্য, সেখান থেকে ওনাকে ছোঁ মেরে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, এবং ওনার ফোন ট্র্যাক করে করে আমাদের নেতাদের বাসায় বাসায় রেড করা হয়েছে। আমি বলি ব্যক্তিগতভাবে আমি কোনো মূল্যায়ন চাই না, কারণ আমি জানি যদি এই পরিবর্তনটা না হতো তাহলে এখনও আমরা জেলে থাকতাম। এই পরিবর্তনটা না হলে আমরা অনেকে গুম হয়ে যেতে পারতাম। এই পরিবর্তনটা না হলে আমাদের অনেকের পিতামাতা আত্মীয় স্বজন নির্যাতনের শিকার হতেন। আমি আবু সাইদের বাড়িতে গিয়ে বলেছি, আজকে যদি এই হাসিনা পলায়নের পরিবর্তন না ঘটত তাহলে আবু সাইদকে জঙ্গি হিসাবে তার পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া হতো। আমরা আর কি চাই? আমরা যখন মুক্ত স্বাধীন নিঃশ্বাস নিতে পারছি, আমি তো আসিফ নজরুল ভাইয়ের কাছে আর কিছু চাই না। আপনি যে আমাদেরকে ডেকেছেন, এই বদান্যতা দেখিয়েছেন, এটার জন্য আমরা ধন্যবাদ জানাই এই রাষ্ট্রের কাছে। এই রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা আছে, ব্যক্তিগতভাবে কোনো প্রত্যাশা নাই। কারণ হ্যাঁ, আমি বলছি, আমি আইন মন্ত্রণালয়ের এখানে আমাদের অনেক বন্ধুরা আছেন, বড় ভাইয়েরা আছেন, ছোট ভাইয়েরা আছেন, সবাইকে বলবো যদি একটা কাজ করতে পারেন, কারণ এটা সহজ। আমরা যারা কারাগারে ছিলাম প্রত্যেকের কাগজ পাওয়াটা খুব সহজ, লিস্ট পাওয়াটা সহজ, এখানে কোনো 2 নম্বরে হওয়ার সুযোগ নাই। অনেক জায়গায় 2 নম্বরে হওয়ার সুযোগ আছে, শুধু এই জায়গায় নাই। আপনারা যদি পারেন এই জুলাই গণ অভ্যুত্থানে যারা কারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের একটা অ্যালবাম বানাতে পারেন, অন্তত এই স্মৃতিটা থাকবে, যাতে আওয়ামী লীগ কোনোদিন আবার উৎখাত করলে যাতে ধরে ধরে মারতে পারে। কারণ ওই ভয়টা না থাকলে তো আমরা ঐক্যবদ্ধ থাকবো না। ওই ভয়টা না থাকলে আমরা বিচ্ছিন্ন হব, বিক্ষিপ্ত হব, নিজেরা লড়াই করব, যেটা অতীতে বিপ্লবীরা করেছে। আমি এই জন্য নেগেটিভভাবে আসিফ নজরুল ভাইকে পরামর্শ দিতে চাই, আপনি এরকম একটা অ্যালবাম বানায় দিয়ে যান, আর অ্যালবাম বানায় দিয়ে বলবেন যে তোমরা যদি ঐক্যবদ্ধ না থাকো, তোমাদের অনৈক্যের কারণে যদি আবার আওয়ামী লীগের উত্থান ঘটে, শেখ হাসিনার উত্থান ঘটে, তাহলে এই অ্যালবামই তোমাদের মৃত্যু পরোয়ানার জন্য যথেষ্ট। আমি সেই জন্য একটা অ্যালবাম চাই, কারণ যেই বেদনা আজকে দেখছি,
যে কৃতিত্বের জাহির করার যে লড়াই আমরা দেখছি, বিশ্বাস করেন আমি অন্তত 100 শহীদের খবর জানি যারা কখনো এই কৃতিত্বের জন্য রাজপথে নেমে আসে নাই। অনেকে বলেছে আমরা তো কোনো সমন্বয়কে চিনি না, অনেকে বলেছে আমরা কোনো খবরও পাই নাই। শুধু শুধু সন্তানের রক্ত দেখে, শুধু বোনের কান্না দেখে, শুধু বাপের হাজারি দেখে, শুধু মায়ের বিলাপ দেখে আমরা রাজপথে এসেছিলাম। আজকে 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 অনেকে অনেক কথা বলছেন, সত্য কথা, আমরা সবার কাছে ঋণী। আমি তো বলেছি যতজন আপনাদের কাছে বলতে চায় যে আমি মাস্টার মাইন্ড, সবাইকে একটা করে মেডেল দিয়ে দেন মাস্টার মাইন্ড। যতজন আপনাদেরকে বলে যে আমার আহ্বানে লোক রাজপথে নেমেছে, তাকে একটা করে হীরার মালা পরায় দেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার সেই দৃশ্য দেখার সুযোগ হয়েছে ফাইলে যখন বসায়, মাটিতে বসায়। আমি প্রতিবাদ করেছিলাম ওই কেস টেবিলে গিয়ে, আমাদেরকে চেয়ার দিয়েছে, আমাদেরকে চেয়ার দিয়েছে, আর আসামিদেরকে বলছে ফাইল ফাইল করে তাদেরকে লাঠি দিয়ে বসিয়েছে। আমি বলছি নো, আমি গিয়ে সেখানে মাটিতে বসেছি। আমাকে বললো যে না ভাই আপনি মাটিতে বসতে পারবেন না। আমি এদেরও যদি মাটিতে বসাইতে হয় আমাকে মাটিতে বসাইতে হবে। বাহ, যেদিন হাসিনার পলায়ন ঘটলো সেদিন কি আদর আপ্যায়ন, মোবাইল ফোন, তখন কি চেয়ার টেয়ার এনে দিছে, খেয়াল আছে না? এবার হাসিনা পতনের স্মৃতিটা বলেই শেষ করি, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন আমি জানি। 5 তারিখ সোয়া 2টার দিকে আমরা যখন, আমার একটা দুর্ভাগ্য যে আমরা যখন একসাথে জেলে গেলাম, রিজভী ভাই, গোলাম পরোয়ার ভাই, আমরা সবাই রাত প্রায় 11:30টার দিকে আমরা জেলে গিয়ে পৌঁছলাম। সেটা হচ্ছে 4 তারিখ রাত্রেবেলা। আমাদের রিমান্ড শেষ, আমাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। তো পরোয়ার ভাই এমপি ছিলেন, উনি ডিভিশনে চলে গেলেন। রিজভী ভাই তো ওখানে চিল্লাচিল্লি করলেন, রিজভী ভাইকে নিয়ে গেলো। আমি বেচারা দেখি আমার জন্য কেউ কোনো ব্যবস্থা নাই। তা আমি শুধু বললাম যে আমার বন্ধু মেজবা ভাই কোথায় আছে, উনার ওখানে আমাকে নিয়ে যান। বলছে ভাই এত রাত্রে কারোকে খোঁজ নেওয়া যাবে না। সুবেদার সাহেব এসে বললো আপনাকে আমরা আমদানিতে নিয়ে যাই। তা আমি বললাম এতগুলো আসামি কাউরে আমদানিতে নিলেন না, শুধু আমারে আমদানির জন্য দেখলেন? বলছে না, আপনারা একটা আলাদা আমদানিতে রাখবো, ওটাতে আর কেউ নাই, খালি। যাই হোক, খুব মন খারাপ। আমাকে নিয়ে আমদানিতে রাখলো, দেখলাম যে ওই আমদানিটা খালি। 2টা আমদানি ছিল, ওই আমদানিটা একটু কম, ওখানে 3-4 জন লোক আছে মাত্র। এনিওয়ে, ওগুলো আপনারা সব জানেন, কমন। তো 5 তারিখ 2টার দিকে আমি ওই খবর দিয়ে অনেকগুলো বই নিয়ে গেছিলাম, কারণ 6 মাসের প্রস্তুতি নিলাম যে কী কী বই পড়বো, লিস্ট করলাম অনেক কিছু। তা আমি শুয়ে শুয়ে আবুল মনসুর আহমদের বই পড়ছি। 2:30 সোয়া 2টার দিকে হঠাৎ দেখলাম বিকট শব্দে আওয়াজ, চিৎকার, উল্লাস, পুরো জেলখানা যেন এভাবে কাঁপছে। আমি যেহেতু বিচ্ছিন্ন, আমি তো খবর পাচ্ছি না। এর মধ্যে মিয়া সাহেবরা সব বাঁশি টাশি দিয়ে পুরা জেল লক আপ করে দিল, যারা বাইরে ছিল ওদেরকে ঢুকাই ফেললো, আর তো থামেই না, জেলখানা যেন এভাবে এভাবে কাঁপছে। তা আমি আমার যেই ফালতু টালতু ছিল যারা সাথে, এদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই কী হয়েছে? তো একজন বলছে যে আঙ্কেল কিছু একটা হয়েছে, বড়, ছোটোখাটো কিছু না, এমন বড় কিছু হয়েছে। আমি বললাম যে, বলছে মাঝে মধ্যে এরকম হয়, খেলা টেলায় জিতলে এরকম আওয়াজ টাওয়াজ হয়। আমি যেখানে ছিলাম ওখানে টেলিভিশনও ছিল না, যেহেতু এটা আমদানিতে তো টিভি থাকে না, ওয়ার্ডে থাকে। ওয়ার্ডে ছিল না? আচ্ছা যাই হোক, আচ্ছা সব ওয়ার্ডে ছিল না, কিছু ওয়ার্ডে ছিল হয়তো, যাই হোক। তো আমি বারবার শুধু ডাকতেছি ভাই কেউ একটু আসেন, কি হয়েছে কি হয়েছে, কেউ আসে না। কিছুক্ষণ শুয়ে আমি আবার শুয়ে গেলাম। হঠাৎ একজন লোকের দৌড়ার শব্দ, গরাদের সামনে গেলাম, যাই বললাম যে কী হয়েছে? বলো যে হাসিনা পালাই গেছে। আমি বললাম যে এই মনে হয় পিনাকির কোনো একটা ভিডিও শুনছে, মিথ্যা একটা ভিডিও শুনছে মনে হয়। আমি বললাম যে ফালতু কথা বলার জায়গা পায় না, আমি আবার শুয়ে পড়লাম। কিন্তু যতই শুই, জেলখানা তো কাঁপতেছে এইভাবে। কিছুক্ষণ পর স্লোগান, পালাইছে রে পালাইছে, হাসিনা পালাইছে, এগুলো বলতেছে। আমার কিন্তু বিশ্বাস হয় না। আমি আনচান করতেছি, অস্থির হচ্ছি, জেলখানা তো কেউ ভেঙে ফেলতেছে, এরকম অবস্থা। এনিওয়ে,
অনেকক্ষণ পরে দেখলাম আমার নাম ধরে একজন লোক চিৎকার দিয়ে ডাকতেছে আমাকে। আমি বাইরে বললাম যে ভাই আমি এখানে এখানে বলতেছি। তো সে দোতলা থেকে নিচে নেমে আসলো, আয়শা বললো যে আপনারা তো আমি খুঁজেই পাচ্ছি না, আপনাকে এখানে রাখলো কে? আমি বললাম আমি তো জানি না আপনি কে। তো উনি বললো যে আমি বিডিআরের একজন সদস্য, 10 বছরের জেল হয়েছে আমার, আমি আপনার নাম ধরে খুঁজতেছি। তো আয়শা প্রথম আমার কপালে চুমো খাইলো, হাত ধরলো। আমি বললাম যে কী ঘটনা বলেন তো, কী হয়েছে? তো উনি আমাকে ডিটেইল একটা রিপোর্ট দিলেন যে শেখ হাসিনা এইভাবে পালাই গেছে, সেনাপ্রধানের বাসায় এভাবে মিটিং হচ্ছে। আমি বললাম যে ভাই এগুলো কি কোনো ভিডিও দেখে বলতেছেন, ইন্টারনেট দেখে বলতেছেন না রিয়েল? বলতে আমি এই টেলিভিশন দেখে আসছি আপনাকে। বিশ্বাস করেন আমি সাথে সাথে সেজদায় পড়ে গিয়েছিলাম। সেজদায় পড়ে আল্লাহর কাছে বলেছি, হে আল্লাহ, যেই স্বপ্ন আমরা 16 বছর ধরে দেখেছি, যেই প্রত্যাশা আমাদের মনের মধ্যে গুমড়ে গুমড়ে ছিল, যে প্রার্থনা তোমার কাছে প্রতিদিন রাত করেছি, তুমি এইভাবে আমাদের কাছে ধরা দিলে। আমরা যখন বঙ্গভবনে শপথ নিতে গিয়েছিলাম তখন আমার আজিম নজরুল ভাইয়ের একটা কথা মনে পড়ে। উনি মির্জা ফখরুলকে বলছিলেন, ফখরুল ভাই কল্পনা করা যায় হাসিনা নাই। আমাদেরকে বিশ্বাস করেন সেদিনের সেই অনুভূতি আর কাউকে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। আর আপনারা তো জানেন, যারা আমরা বিভিন্ন জেলে ছিলাম, পরদিন তো জেলখানা ভাঙা হয়েছে, জেলের সব তালা ভেঙে গেট ভেঙে আমরা সবাই মাঠে নেমে এসেছি। এই যে উৎস ছিল আমাদের, এই নূর ছিল, সবাই আমরা সেখানে মাঠে সমবেত হয়েছি। আহা, জেলাররা আইসা খালি আমাদেরকে মাইক হাতে নিয়ে বলে যে একটু বলেন, একটু বক্তৃতা দেন, একটু থামান লোকদেরকে। তো সেদিন কিন্তু গোলাগুলি হয়েছে, আমাদের জেলখানায় আর্মি ঢুকেছে, গুলি করেছে, আপনাদের অনেকের মনে থাকার কথা। এই কথাগুলো কেউ বলে নাই। এবং এরপরে আমরা শুনেছি কেরানীগঞ্জে 2 জন মারা গেছে, 6 জন। এরপরে কিন্তু আপনারা কেউ এটা বলেন নাই। এরপরে কিন্তু প্রত্যেক ওয়ার্ডে গিয়ে কয়েদিরা আসামিদেরকে মেরেছে। তাদের কান্নায়, চিৎকারে, বিলাপে জেলখানার আকাশ ভারী হয়েছে। কিন্তু এটার কোনো বিচার, এটার কোনো আওয়াজ আমি কোথাও দেখি নাই। আমি আজকে এখান থেকে আপনাদের সাথে নিয়ে দাবি করব, সেদিন যারা নির্মমভাবে ওয়ার্ডে ঢুকে ঢুকে মানুষের উপর অত্যাচার করেছে, যে সমস্ত কয়েদিরা এবং মিয়া সাহেবেরা এবং সুবেদাররা, একটা তদন্ত কমিটি করে এদের প্রত্যেকের বিচার করতে হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই জুলাই যোদ্ধা নামে এই শব্দটা আমি অনুরোধ করব বাদ দিয়ে দেন। কারণ এই জুলাই যোদ্ধা শব্দ যদি আপনি ব্যবহার করেন, তাহলে কেউ জুলাই যোদ্ধা স্বীকৃতি পাবে, কেউ পাবে না। কারণ আমার এই কারাবন্দী ভাই ও বোনেরা যে নির্যাতন ভোগ করেছে, যে নির্মমভাবে আহত হয়েছে, মানে ব্যথা পেয়েছে, বেদনা কষ্ট করেছে, এদের কারো ভাগ্যে আপনারা জুলাই যোদ্ধা বলেন না এখন পর্যন্ত। সুতরাং আমি বলবো এই জুলাই যোদ্ধা কনসেপ্টটাই বাদ দিয়ে দেন। কারণ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় প্রত্যেক গ্রামে জুলাই যোদ্ধা আছে। আমরা কিভাবে তাদেরকে খুঁজে বের করব? আমি নিজে দেখেছি ধানমন্ডিতে যখন ছাত্রলীগের ছেলেরা বাসায় বাসায় হামলা করেছে, এই সিকিউরিটি গার্ডেরা বাচ্চাদেরকে লুকিয়ে রেখেছিল এবং বলেছে এখানে কেউ ঢুকে নাই। সেই বাসায় বাড়িতে গিয়ে পুলিশ রাতের বেলায় সিসিটিভি চেক করে সে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে পিটিয়েছে। আপনারা তাদেরকে কোনোদিন জুলাই যোদ্ধা বলবেন? বলেছেন কখনো? খোঁজ নিয়েছেন কখনো? খোঁজ নেওয়া সম্ভব না আসলে। সুতরাং আমি মনে করি আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের আর সকলেই জুলাই যোদ্ধা। সুতরাং এটাই ভালো হবে, আওয়ামী লীগের বিরুদ্ধে যারাই দাঁড়িয়েছে, যারাই কলম ধরেছে, যারা বিদেশ থেকে বসে বসে ভিডিও বানিয়েছে, যে সমস্ত প্রবাসীরা আমাদের জন্য টাকা পাঠিয়েছে, যে সমস্ত প্রবাসীরা আমাদেরকে সাহায্য করেছে, তারা জুলাই যোদ্ধা না? সুতরাং ভাই ও বন্ধুদের কাছে অনুরোধ করব যে এদের সকলের কথা আমরা স্মরণ করব। আমি আবারও আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাই। রিজওয়ানা আপাকে স্পেশালি আমরা থ্যাঙ্কস দিই, কারণ উনি সবসময় মানবতার পক্ষে, মানবিকতার পক্ষে লড়াই করেছেন। সেই আমাদের ডাক্তার জাফরুল্লাহ ভাই থেকে শুরু করে ওনারা সবসময়
আমাদের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন। আমরা আমাদের স্বীকৃতির চাইতেও চাই যে এই জুলাইয়ের এসপিরেশন, প্রত্যাশা যাতে আপনারা কেউ ভুলে না যান, আপনারা কেউ যাতে সেটার সাথে বেইমানি না করেন। বাংলাদেশকে আমরা একটা নতুন রিপাবলিক আকারে, বাংলাদেশকে একটা নতুন বন্দোবস্ত আকারে আমরা চাই। যদি সেটা হয়, সেদিন আমার জুলাইয়ের প্রত্যাশা সফল হবে। এরপরে যদি 100 বছরের জেল হয় আমাদের, এরপরে যদি নির্যাতনে রিমান্ডে মৃত্যু হয়, আমাদের কোনো আফসোস নাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।